স্ক্রিন কি দেখা যায়? জি ভাইয়া দেখা যায়। সবাই কি খাতা কলম বের করেছেন? রেডি আছে খাতা কলম? জি ভাইয়া। জি ভাইয়া। আজ আমরা পড়বো জীবের পরিবেশ, অর্থাৎ জীব যে পরিবেশে বাস করে, সেটা জলে হোক স্থলে হোক, সেই পরিবেশ সম্পর্কে আমরা দেখবো। হ্যাঁ, জীবের চারপাশে জল আর জীব সবকিছু মিলে কি হয়, পরিবেশ গঠিত হয়, তাই না? জল জীব যা কিছু, উদ্ভিদ প্রাণী বা যেগুলো প্রাণ নেই, সেগুলো সবকিছু মিলে পরিবেশ। এটা আমরা ছোট কাল থেকে পড়ে আসছি, জানি। ওকে, এটা আমরা সবাই জানি, তাই না? সবুজ উদ্ভিদ কি করে, বায়ু থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে, মাটি থেকে পানি সংগ্রহ করে কি করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় তাদের কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাদ্য তৈরি করে, তার সাথে কি কার্বোহাইড্রেট অক্সিজেনটা ত্যাগ করে। তার মানে কি, সালোক সংশ্লেষণ অক্সিজেন প্রক্রিয়া ত্যাগ কি করে। হয়, কার্বোহাইড্রেটও তৈরি হয়, অক্সিজেনও তৈরি হয়। তো কার্বোহাইড্রেটটা কি, তার নিজের কাজে লাগায় আর অক্সিজেনটা ত্যাগ করে দেয়, সেই অক্সিজেনটাই তখন আমরা কি করি, গ্রহণ করি। এটাই। আর এই সালোক সংশ্লেষের জন্য কি প্রয়োজন, কার্বন ডাই অক্সাইড আর মাটিতে পানির প্রয়োজন। আর কি আরেকটা প্রয়োজন কি, সেটা বলেন তো দেখি। আরেকটা প্রয়োজন, শুধু পানি আর কার্বন ডাই অক্সাইড হলে হবে না, আরেকটা দরকার, যার যেটা হলে সালোক সংশ্লেষণ হবে, না হবে না। বলেন সেটা কি? সূর্যের আলো। সূর্যের আলো। সূর্যের আলো। সূর্যের আলো। তৃণভোজী প্রাণী, যারা তৃণভোজী প্রাণী, তা তো মাংসাশী প্রাণী না, অর্থাৎ মাংস খায় না। তা কি খায়, এই লতা পাতা ঘাস এগুলো খায়। যারা মাংসাশী প্রাণী, তারা তৃণভোজী প্রাণীদের কি করে, খাদ্য হিসেবে গ্রহণ করে। অর্থাৎ হরিণ, ছাগল, তাই না, গরু, এরা সব হচ্ছে তৃণভোজী প্রাণী, ওরা ঘাস লতা পাতা খেয়ে বেঁচে থাকে। আর মাংসাশী প্রাণী কোনগুলো, বাঘ, তাই না, বাঘ হচ্ছে কি, সিংহ, এরা কি প্রাণী, মাংসাশী প্রাণী। এরা তৃণভোজী প্রাণীদেরকে আক্রমণ করে কি বেঁচে থাকে, নাহলে ঘাস লতা পাতা খেতে বেঁচে থাকবে না। যার কারণে তৃণভোজী প্রাণীদের আক্রমণ করে খাদ্য হিসেবে গ্রহণ করে। তো আমাদের এই যে প্রাণী বা উদ্ভিদ যে মারা যায়, তখন কি মাটির সাথে মিশে যায় না? তো মাটির সাথে মিশে যাওয়ার কাজটা করে এটা কে, ব্যাকটেরিয়া। এটা মাথায় রাখতে হবে। ব্যাকটেরিয়া কি করে, পচানো কাজকে সাহায্য করে। তাহলে মানুষ পচানো কাজ থেকে সাহায্য করে। প্রাণী যদি না করতো, তাহলে মাটির সাথে মিশতো না, আর পচানো কাজটা ব্যাকটেরিয়া করে। এখান থেকে দেখে পরম বলতে বলতে এটাই, উদ্ভিদ ও প্রাণী বর্জ্য পদার্থ বা এইসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় বস্তু বাস্তুতন্ত্রের যোগ হয়, তাদের জৈব উপাদান বলে। এগুলো সবসময় হিউমাস নামে পরিচিত। মনে আছে, এর আগে বলেছিলাম কিসের জন্য হচ্ছে গাছ হচ্ছে সবথেকে বেশি হয়, যেখানে মানুষকে কবর দেওয়া হয়, মনে আছে? জি ভাইয়া মনে আছে। ওই যে মাটির সাথে মিশে যায় যখন প্রাণী বা মানুষ যেটাই হোক না কেন, তাহলে হিউমাস তৈরি হয়, যার কারণে উদ্ভিদ ভালো হয়। এটা একটা সারের মতো কাজ করে। আওয়াজ বেশি হয়, আওয়াজ কেমন, কিসের বেশি হয়, আওয়াজ বেশি হচ্ছে, আওয়াজ বেশি হচ্ছে মানে কি, ফ্যানের ভাইয়া। ফ্যানের উপর ফ্যান চলছে, তাই আওয়াজ হচ্ছে।
উৎপাদক পরিবেশের জীবজ উপাদানগুলোর মধ্যে 3 ধরনের জীবজ উপাদান রয়েছে। কি কি? উৎপাদক, খাদক আর বিয়োজক। উৎপাদক মানে কি? যারা খাবার তৈরি করে, যেমন এই যে উদ্ভিদ, তাই না? যাদেরকে আশ্রয় করে প্রাণী বেঁচে থাকে, যাদেরকে খাবার, সেটা কি? উৎপাদকটা কি? উদ্ভিদ। যারা হচ্ছে স্বভোজী, অর্থাৎ নিজের খাবার নিজে তৈরি করতে পারে। কারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে? প্রাণীরা পারে নিজের খাবার নিজে তৈরি করতে পারে না। কে পারে? উদ্ভিদ পারে খাবার তৈরি করতে, তাই না? উদ্ভিদ। আর সেই উদ্ভিদকে খেয়ে কারা খাদকটা বেঁচে থাকে। খাদক বলতে কি? যারা নিজের খাবার নিজে তৈরি করতে পারে না, অন্যের উপর নির্ভরশীল থাকে। আর বিয়োজক বলতে ওই যে ক্ষুদ্র অণুজীব, যেগুলো খালি চোখে দেখতে পায় না, যেমন ব্যাকটেরিয়া, এরা কি করে? এরা হচ্ছে পচনে সাহায্য করে। তাহলে উৎপাদক জিনিসটা কি? সবুজ উদ্ভিদ সূর্যের বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড এবং মাটিতে পানি সংগ্রহ করে শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া কি তৈরি করে? খাবার তৈরি করে, কার্বোহাইড্রেট জাতীয় খাবার তৈরি করে। এই সময় উপজাত হিসেবে এগুলো তো সবই হচ্ছে। তো এটা আর কি বোঝাতে চাচ্ছে যে এই যে উদ্ভিদ কিভাবে খাবারটা তৈরি করে। তো উৎপাদক, এই জন্য উদ্ভিদকে উৎপাদক বলা হয়, যেহেতু নিজের খাবার নিজে তৈরি করতে পারে। তাহলে উৎপাদককে উদ্ভিদ। এটা কি? স্বভোজী। উদ্ভিদ কি? স্বভোজী। স্বভোজী মানে কি? সবুজি। নিজের খাবার নিজে তৈরি স্বভোজী করতে হচ্ছে পারে। নিজের খাবার নিজে তৈরি করতে হ্যাঁ। পারে। আমরা যারা খাদক আছি তারা কি? পরভোজী, তাই না? আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল, আবার প্রাণীর উপর নির্ভরশীল। হ্যাঁ, কারণ আমরা গরু, ছাগল, হাঁস, মুরগি এদের উপরে তো খাবার হিসেবে নির্ভরশীল। তো খাদ্যের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সবুজ উদ্ভিদের উপর নির্ভরশীল খাদকরা, তাই এদের বলা হয় পরভোজী জীব। যেসব প্রাণী শস্য উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। এদের অপর নাম প্রথম শ্রেণীর খাদক, যেমন ঘাস, ফড়িং, মুরগি, গরু, ছাগল, হরিণ ইত্যাদি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। কারণ কি? এরা শুধু উদ্ভিদ প্রথম শ্রেণী খেতে খাদক। পারে। বুঝতে পেরেছেন? এরা সরাসরি উদ্ভিদ খায়, ঘাস, ফড়িং, মুরগি, গরু, ছাগল। আর যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসেবে গ্রহণ করে তাদের উপর গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। এরা এক ধরনের মাংসাশী প্রাণী। তারপরে তৃণভোজী প্রাণীরা কি খায়? উদ্ভিদকে খায়। আবার সেই তৃণভোজী প্রাণীকে আবার কারা খায়? মাংসাশী প্রাণী খায়। তার জন্য এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। আর ওরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, যারা তৃণভোজী প্রাণী। কারণ ওরা কি খায়? প্রথম ফার্স্ট স্টেপে ওরা উদ্ভিদ খায়, তাই না? উৎপাদককে খায় ওরা। আর যারা হচ্ছে মাংসাশী প্রাণী তারা কি খায়? এই প্রথম শ্রেণীর খাদককে খায়। প্রথম শ্রেণী, তার মানে যারা উৎপাদককে খাবে তারা প্রথম শ্রেণীর খাদক, আর যারা প্রথম শ্রেণীর খাদককে খাবে তারা কোন খাদক বলেন তো? তারা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, বা যাদেরকে আমরা কি বলতে পারি? মাংসাশী প্রাণী, যেমন ব্যাঙ, শিয়াল, বাঘ, এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। হ্যাঁ। আবার যারা গৌণ খাদকদের খেয়ে বেঁচে থাকে তারা মাংসাশী প্রাণী। অনেক সময় কি করে? মাংসাশী প্রাণীরা মাংসাশী প্রাণীকে কি করে? আর খায়, তাই না? এরা হচ্ছে তৃতীয় শ্রেণী বা সর্বোচ্চ শ্রেণীর খাদক। যেমন আমরা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর খাদক, কারণ আমরা কি? প্রথম শ্রেণীর খাদককেও খাই, আবার দ্বিতীয় শ্রেণীর খাদককেও খাই। তার জন্য আমরা কি? আমরা সর্বোচ্চ খাদক। আমরা মাংসাশী প্রাণী খাই না? সবই খাই। অর্থাৎ আমরা মাংস খাই, জি ভাইয়া। আবার কি খাই? উদ্ভিদও খাই, দুইটাই খাই। আর যারা শুধু উদ্ভিদ খায় তারা কি? তারা তৃণভোজী প্রাণী। এটা দ্বিতীয়। হ্যাঁ, আর যারা তৃণভোজী প্রাণীকে দ্বিতীয় খায় তারা শ্রেণীর মাংসাশী প্রাণী। আবার যারা তৃণভোজী, মাংসাশী, উদ্ভিদ সবাইরে খায় তারা কি খাদক? তৃতীয় এটা শ্রেণীর খাদক। তৃতীয়। যেমন তৃতীয় শ্রেণীর খাদক। আমরা খাই না এমন কিছু নাই, আমরা সবই খাই, তাই না? আমরা কি লতা পাতা জি খাই না? ভাইয়া। পাতা না জি খাই, ভাইয়া। ওই যে শাক যেগুলো জি। খাই, শাক সবজি, ওগুলো তো হচ্ছে কি? ওগুলো তো ওই পাতাই তো, ওগুলো তো রান্না করি শাকে। লতা পাতা। পাতা না, ওই পাতাই বলা চলে, কিন্তু বড় গাছের পাতা খায় না, এটাই। শাকে তো পাতাই থাকে। ওকে। তো সাপ, ময়ূর, বাঘ এগুলো হচ্ছে কি? এই তৃতীয় শ্রেণীর খাদক, এরা সবাইরে খায়। তো যারা আবর্জনা ভোগ প্রাণী বা মৃত প্রাণী মাংস খায় তারা কারা কারা? কাক, শকুন, শিয়াল, হায়না। এদেরকে কি বলা হয়? আবর্জনা ভোগ বা ধাঙ্গর বলে এদেরকে। আবর্জনা মুক্ত কারণ এরা কি? টাঙ্গুয়ার। আবর্জনা খেয়ে বেঁচে থাকে, আবর্জনা পরিষ্কার রাখে। মানুষ কি? তৃণভোজী, মাংসাশী সব। মাংসাশীকে আরেক ভাষায় বলা হয় অমনিভোরাস।
বিয়োজক কোনগুলো? ব্যাকটেরিয়া, ছত্রাক, এসব অণুজীবগুলোকে কি বলি আমরা? বিয়োজক। এরা কি করে? প্রাণীর বর্জ্য পদার্থ, মাটির মৃত দেহকে কি করে? খাদ্য হিসাবে গ্রহণ করে এবং বর্জ্য বিয়োজিত করে মাটির সাথে মিশিয়ে দেয়। মাটি পানি পানি মিশিয়ে যায়। পুকুরে বাস্তুতন্ত্র মানে পুকুরে হচ্ছে যেসব প্রাণীরা আছে তারা কিভাবে বেঁচে থাকে এবং একের উপর নির্ভরশীল সে সম্পর্কে এখানে বলছে। তো উৎপাদক কি? উৎপাদক তো আমরা আগে জানলাম, সালোকসংশ্লেষণকারী বিভিন্ন প্রকার শৈবাল ও অগভীর প্রাণী উদ্ভিদ। পানিতে ভাসমান ক্ষুদ্র জীবদের কি বলে? প্ল্যাঙ্কটন বলে। অর্থাৎ পানিতে যে ছোট ছোট পোকামাকড় থাকে না, ওদেরকে কি বলি আমরা? প্ল্যাঙ্কটন, তাই না? ওগুলো কি বড় মাছগুলো খেয়ে থাকে, প্ল্যাঙ্কটন গুলোকে। ফাইটোপ্ল্যাঙ্কটন বা উদ্ভিদ প্ল্যাঙ্কটন সবুজ জলজ শৈবাল অন্যান্য জলজ উদ্ভিদ শ্বাসের প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। এদিকে কি বলা হয়? উৎপাদক। যারা খাবার তৈরি করবে তাকে উৎপাদক বলা হয়। তো আমরা এর আগে যেগুলো জানলাম ওগুলো কি স্থল ভাগে যেসব খাদ্য সম্পর্কে জানলাম। এখন আমরা পানিতে তো জীবরা বাস করে, তাই না? ওখানেও তো উদ্ভিদ আছে। শুধু কি স্থলভাগে কি প্রাণীরা থাকে বা উদ্ভিদ থাকে? পানির মধ্যেও কিন্তু কি পানির একটা পরিবেশ আছে, তাই না? স্থলভাগের মধ্যে ওখানে একটা কি জি রয়েছে? ভাইয়া। পরিবেশ আছে, ওখানে ভাইয়া উদ্ভিদ থাকে, ওখানেও প্রাণীরা থাকে। তো তাদের তো একটা পরিবেশ আছে, তো সেই সম্পর্কে আমরা এখন দেখছি। তো প্রথম শ্রেণীর খাদক, এটা হচ্ছে পানিতে যারা বাস করে যেসব তাদের ক্ষেত্রে। তো তারা কারা? বিভিন্ন ধরনের ভাসমান ক্ষুদে পোকা, মশার সুপকীট মানে লার্ভা, অতি ক্ষুদ্র প্রাণী, জু প্লাঙ্কটন, রুই, কাতলা, মাছকি, এরা সব প্রথম শ্রেণীর খাদক। তো ভাসমান যে ক্ষুদ্র প্রাণী রয়েছে এদেরকে কি বলে? জু প্লাঙ্কটন। হ্যাঁ। দ্বিতীয় শ্রেণীর খাদক কারা? জুপ্লাঙ্কটন। ছোট মাছ, জলজ পতঙ্গ, ব্যাঙ, এরা দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় স্তরের খাদক। এরা প্রথম স্তরের খাদকদেরকে খায়, অর্থাৎ তাদেরকে খায় পোকামাকড়, মশার সুপকীট, জু প্লাঙ্কটন এদেরকে খায়, এই ছোট ছোট মাছ, ব্যাঙ এরা খেয়ে থাকে প্রথম শ্রেণীর খাদককে। এরা নিজের খাদ্য নিজে প্রস্তুত করতে পারে না এবং উৎপাদককেও খাদ্য হিসেবে সরাসরি গ্রহণ করতে পারে না। এরা প্রথম শ্রেণীর খাদকদেরকে খাদ্য হিসেবে গ্রহণ করে। এবার হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। এসব খাদক ছোট মাছ, চিংড়ি এদেরকে কি করে? ভক্ষণ করে, মানে দ্বিতীয় শ্রেণীর খাদকদেরকে খায়। এই তৃতীয় শ্রেণীর খাদক। আমরা কি এরা সর্বোচ্চ শ্রেণীর খাদক। কারা কারা? বড় বড় মাছগুলো যেগুলো, সেগুলো কি ছোট মাছ গুলোকে খায়, শোল, বোয়াল, ভেটকি, বক, এরা কি এরা মাছকে আবার খায়, এরা দ্বিতীয় শ্রেণীর খাদকদেরকে খায়। এদেরকে বলবো আমরা তৃতীয় শ্রেণী বা সর্বোচ্চ খাদক। বিয়োজক মানে ওই ছত্রাক, ব্যাকটেরিয়া গুলো বিয়োজক, এটা ক্ষেত্রে সেম। খাদ্য শিকল দেখাইছে, অর্থাৎ ঘাসকে খায় কে? ফড়িং, ফড়িংকে খায় ব্যাং, ব্যাংকে খায় সাপ, আবার সাপকে খায় কে? পুঁই সাপ দেখাইছে। অতটা ইম্পর্টেন্ট না যে যে কোনো বাস্তুতন্ত্রের শক্তির মূল উৎস কি? সূর্য। আলটিমেটলি আমরা যে প্রাণীদেরকে খেয়ে শক্তি পাচ্ছি, ওই প্রাণীগুলো আবার কাকে খাচ্ছে? উদ্ভিদকে খাচ্ছে, তাই না? প্রথম শ্রেণীর খাদ্যকে কে খাচ্ছে? উদ্ভিদ। জি উদ্ভিদ। ভাইয়া। আচ্ছা, উদ্ভিদকে কে খাচ্ছে? প্রথম শ্রেণীর খাদ্য। উদ্ভিদ। প্রথম শ্রেণীর খাদ্যকে কে খাচ্ছে? দ্বিতীয় শ্রেণীর খাদ্য। দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে কে খাচ্ছে? তৃতীয় শ্রেণীর খাদ্য। দ্বিতীয় তাহলে শ্রেণীর খাদক। আলটিমেটলি উদ্ভিদ থেকে শক্তিটা তৃতীয় ট্রান্সফার শ্রেণীর হচ্ছে, তাই খাদক। না? উদ্ভিদ থেকে শক্তিটা ধীরে ধীরে কি তৃতীয় শ্রেণীর খাদ্য পর্যন্ত জি ভাইয়া। পৌঁছাচ্ছে এইভাবে এইভাবে করে। কারণ উদ্ভিদকে প্রথম শ্রেণীর খাদ্য খেয়ে প্রথম শ্রেণীর মধ্যে শক্তি গেল, আর প্রথম শ্রেণীর খাদ্যকে যখন দ্বিতীয় শ্রেণীর খাদ্য খেলো, তখন প্রথম শ্রেণীর খাদ্যের শক্তিটা দ্বিতীয় শ্রেণীর খাদ্যের মধ্যে গেল, আবার দ্বিতীয় শ্রেণীর খাদ্যকে যখন তৃতীয় শ্রেণীর খাদ্য খেলো। তো কিন্তু এই যে আলটিমেটলি প্রথমে যে আমরা উদ্ভিদটা খেয়ে শক্তি পালো প্রথম শ্রেণীর খাদ্য, এই উদ্ভিদটা শক্তি আসলো কোথা থেকে? এই সূর্য। তবে সবকিছুর মূলে কে আছে? সূর্য। কারণ সূর্য ছাড়া কি উদ্ভিদ থাকতো? সূর্য।
থাকতো, উদ্ভিদ বেঁচে থাকতো না থাকতো ভাইয়া। না কিন্তু। না তার মানে আলটিমেটলি আমরা না ঘুরিয়ে ফিরিয়ে মূল শক্তি পাচ্ছে কোথা থেকে? এই সূর্য থেকে। সূর্যতে তাহলে সব শক্তির মূল উৎসই হলো থেকে সূর্য। এটা পড়বেন। তো সূর্য। সূর্য থেকে যে পরিমাণ আলো এবং তাপ শক্তি পৃথিবীতে আসে তার 2% সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় সবুজ উদ্ভিদ ব্যবহার করে। বুঝতে পারছেন? যতখানি সূর্যের আলো আমাদের পৃথিবীতে আসে জি ভাইয়া। তার জি 2% ভাইয়া। ব্যবহার করে সালোক সংশ্লেষণের জন্য। কে ব্যবহার করে? উদ্ভিদ। কিসের জন্য ব্যবহার করে? 2% সালোক সংশ্লেষণের খাদ্য জন্য। প্রস্তুত করার জন্য। হ্যাঁ। তো প্রাথমিকভাবে শর্করার আলো তাপ শক্তি রাসায়নিক শক্তি হিসেবে কিসের মধ্যে মজুদ থাকে? খাবারের মধ্যে মজুদ থাকে। হ্যাঁ, ওই আলো আর তাপ শক্তিটা খাবারের মধ্যে কি হিসেবে মজুদ থাকে? কোন শক্তি হিসেবে মজুদ থাকে? রাসায়নিক শক্তি হিসেবে মজুদ থাকে শর্করার মধ্যে। বুঝতে পারছেন? জি ভাইয়া। তো এই যে তৃতীয় স্তরের খাদককে পৌঁছালো, তারপর তৃতীয় স্তরের খাদককে তো আর কেউ খাচ্ছে না, তাহলে আলটিমেটলি যখন মারা যাচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক, তখন ওটা তো মাটির সাথে মিশে যাচ্ছে, তখন তৃতীয় শ্রেণীর খাদকের মধ্যে যে পুষ্টি বা শক্তি ছিল ওটা আবার কোথায় ফিরে যাচ্ছে? পরিবেশেই ফিরে যাচ্ছে, তাই না? ওটা আবার পরিবেশে ফিরে আসছে, তখন ওটা আবার কি ব্যবহার করছে? উদ্ভিদ। ওটা আবার উদ্ভিদ ব্যবহার করছে সার হিসেবে। কি হিসেবে ব্যবহার করছে? সার হিসেবে। হিউমাস, যেটা আমরা কি নামে চিনি? হিউমাস নামে। ক্লিয়ার সবাই? জি ক্লিয়ার? ভাইয়া। এটা ওকে। জি ভাইয়া ক্লিয়ার। জি ভাইয়া ক্লিয়ার। এ থেকে এটা পড়বেন যে এখন পর্যন্ত 4 লক্ষ প্রাণী প্রজাতি আর 4 লক্ষ উদ্ভিদ প্রজাতি বর্ণনা নামকরণ পাওয়া গেছে। কালকে জীববিজ্ঞানের উপর পরীক্ষা নিব 100 মার্কের। বুঝতে পেরেছেন? আর ইংরেজি কি সবাই পরীক্ষা দিয়েছেন? হ্যাঁ, দেখি ইংরেজি কি অবস্থা। না ভাইয়া এখনো দেই নাই। কেন দেন নাই কেন এখনো? কালকে তো জীববিজ্ঞান পরীক্ষা নিব, আবার আজকে রাতে আপনাদের ইয়া পরীক্ষা নিব, সাম্প্রতিক। আমি ক্লাস শেষ করে পরে হচ্ছে সাম্প্রতিক পরীক্ষা নিব আজকে। তাহলে এগুলা কখন কি করবেন? হ্যাঁ, ভুল করলে হবে? দেখি সবার রেজাল্টের কি অবস্থা। শারমিনা কত পাচ্ছে? 35। হায় হায়, এ কি অবস্থা! স্বর্ণা 58, আদিয়া 33, হাবিবা 58। এই অবস্থা কেন সবার? 4 জন পরীক্ষা দিচ্ছেন, বাকিদের কি হয়েছে? বাকিরা এক্সাম দেন না কেন? হ্যাঁ, দিব ভাইয়া আজকে রাতেই দিব, কিন্তু কিছু পারি না এজন্য। এত কষ্ট করে কোশ্চেন তৈরি করলাম 100টা। আজকে রাখতে দিয়ে দিব ভাইয়া। 100টা কোশ্চেন তৈরি করতে আমার 2.5 থেকে 3 ঘন্টা দিয়ে সময় দি। লেগেছে। আর আপনারা কি করলেন? পরীক্ষা দিলেন না। তাহলে আমার এই 2.5-3 ঘন্টার কি মূল্য থাকলো? বলেন। তো কষ্ট করে যে 100টা কোশ্চেন তৈরি করলাম, পরীক্ষা দিলাম মাত্র 4 জন, তাহলে হলো? ভাইয়া ভাইয়া আজকে দিব রাতে দিয়ে দিবো। রাত্রে। রাত্রে দিয়ে দিব। না পড়ে পরীক্ষা দিছি, আর আমি ভুলে সাবমিট করে ফেলছি, পড়া কমপ্লিট করে দেয়। লিঙ্কটা আবার দিলে আমি আবার এক্সাম দেবো। আচ্ছা, পড়া কমপ্লিট করে এক্সাম দিয়ে দেবো। আজ না হয় কাল সকালের মধ্যে এক্সাম দিয়ে ফেলবে, কারণ কালকে জীববিজ্ঞান পরীক্ষা নিব। নাহলে জীববিজ্ঞান পরীক্ষা কখন দিবেন? ভাইয়া জি ভাইয়া জীববিজ্ঞানের দিয়ে দিব। 3 নাম্বার চ্যাপ্টারটার পিডিএফটা আবার একটু দিয়েন, পিডিএফটা পাই নাই। কত চ্যাপ্টার? কত নাম্বার চ্যাপ্টার? 3 নাম্বার।
অধ্যায় 3 জীববিজ্ঞানের। তো ঠিক আছে, আমি দেখছি চেক করে, তখন গ্রুপে দিয়ে দেবো। ওকে, কেন অধ্যায় ইম্পর্টেন্ট কিছুই দেখছি না এগুলো। পড়াশোনার ক্ষেত্রে কাজের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পাখিদের, এটা এর আগে তো আমরা পড়ছি। পেঁচা, ঈগল, চিল, বাজ পাখিকে আমরা শিকারী প্রজাতি বলি, কারণ এরা কি করে শিকার করে, তাই না? আর পাখিদের প্রধান খাদ্য কি? ভাইয়া কীট পতঙ্গ। শকুন, চিল, কাক, এদেরকে জন্ডার সাফ না করলে কি হতো? রোগ জীবাণুতে পৃথিবীর সয়লাভ হয়ে যেত। তাহলে 6 চ্যাপ্টার পিডিএফ এগুলো তো সব দেওয়া হয়েছে, আপনার গ্রুপে দেখেন, ওই মিডিয়া ফাইলে গেলেই দেখতে পাবেন যা যা গ্রুপে দেওয়া হয়েছে, কিন্তু সব গ্রুপে দিয়েছি। আচ্ছা, তারপর আমি আবার, আমাকে হচ্ছে এইভাবে করে এখানে না বলে পরে খেয়াল থাকবেন, আমাকে ইনবক্সে জানিয়ে রাখেন কে কোন চ্যাপ্টার পান না। সবুজ উদ্ভিদ কি বলা হয়? স্বনির্ভর উদ্ভিদ বা স্বভোজী বলে। সপুষ্পক উদ্ভিদ মানে যে উদ্ভিদে ফুল হয়, তাদের পরাগায়নের জন্য কীট পতঙ্গের উপর এবং বীজ বিতরণের জন্য পশু পাখির উপর নির্ভরশীল। এগুলো সবই হয়েছে আজকে ক্লাস এটা তো আজকে এরা দেখবেন একটি শৈবাল এবং একটি ছত্রাক সহ অবস্থান করে লাইকেন গঠন করে। এটা প্রথম ছত্রাক শৈবাল কি করে দেখেন, তার ক্লোরোফিলের মাধ্যমে নিজের জন্য এবং ছত্রাকের জন্য শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে। তেমন শৈবালও কি করে? খাদ্য প্রস্তুত করে। এই যে রাইজোবিয়াম নামক ব্যাকটেরিয়া কি করে? শিম জাতীয় উদ্ভিদের শিকড়ে অবস্থান করে এবং শিকড়ে কি করে? এই ব্যাকটেরিয়াটা গুটি তৈরি করে। কেন গুটি গুটিটা তৈরি তৈরি করে। করে? কেন গুটি তৈরি করে? যাতে বায়বীয় নাইট্রোজেনকে সেখানে কি করে রাখা হয়? গুটির মধ্যে সম্বন্ধন করে রাখা হয়, যেন ওই উদ্ভিদটা নাইট্রোজেন পায়। বন্দি করে রাখা হয়। ব্যাকটেরিয়া এই নাইট্রোজেন সংযমী শিম উদ্ভিদকে সরবরাহ করে বিনিময়ে সহযোগী উদ্ভিদ থেকে শর্করাজাত খাদ্য পেয়ে থাকে। এই যে তাকে যে নাইট্রোজেন সরবরাহ করছে উদ্ভিদকে, সে আবার কি উদ্ভিদ থেকে সাহায্য নিচ্ছে, শর্করাজাত খাদ্য পাচ্ছে। এটা হচ্ছে মিউচুয়ালিজম। মানে মিউচুয়ালিজম মানে একজনকে আমি হেল্প করব, বিনিময়ে ওই আমাকে হেল্প করবে, এটা হচ্ছে মিউচুয়ালিজম। আর কমনসেলিজমের ক্ষেত্রে একজনই উপকৃত হবে, অন্যজন নাও উপকৃত হতে পারে, আবার কিন্তু ক্ষতিগ্রস্ত হবে না, উপকৃত না হলেও ক্ষতিগ্রস্ত হবে না, এটাই। আর মিউচুয়ালিজমের ক্ষেত্রে দুজনেই কি মানে সাহায্য পাবে, দুজনেই সাহায্য পাবে। যেমন যে পরগাছা দেখি না আমরা, পরগাছা হয় একটা উদ্ভিদ, বড় উদ্ভিদের উপর একটা ছোটখাটো উদ্ভিদ হয় না, এটা হচ্ছে কমেন্সেলিজম। তার মানে কি ওই বড় জি উদ্ভিদ ভাইয়া, হয়। ওর কাছ থেকে পুষ্টি নিচ্ছে, ওর কাছ থেকে সবকিছু নিচ্ছে, ওর উপর যে ইয়াটা তৈরি হয়েছে, পরগাছা তৈরি হয়েছে, বা একটা ছোট যে উদ্ভিদ তৈরি হয়েছে ওকে আশ্রয় করে। বাট ওই বড় উদ্ভিদ কি ওই ছোট উদ্ভিদ থেকে কোনো উপকার পাচ্ছে? পাচ্ছে না কিন্তু। এটা একটা কি কমেন্সেলিজম। কি কি রোহিণী উদ্ভিদ হতে পারে স্বর্ণলতা কি করে দেখেন, স্বর্ণলতা উদ্ভিদ হোস্টেরিয়া নামক চোষম অঙ্গের মাধ্যমে আশ্রয়দাতা উদ্ভিদ থেকে কি করে? খাদ্য সংগ্রহ করে। এই যে একটা ছবি, এই যে ছবি, হোস্টেরিয়া নামক চোষক অঙ্গ থেকে জড়াই ফেলছে নিজেকে আরেকটা উদ্ভিদের সাথে, যেন তার কাছ থেকে পুষ্টি পায় চোষক অঙ্গের মাধ্যমে। এটা দেখবেন কোকিল কখনো পরিশ্রম করে বাসা তৈরি করে না, কাকের বাসায় যে ডিম পারে, আবার কাকের দ্বারাই কি ডিম ফোটায়, ডিম ফোটানো হয়ে গেলে তখন বাচ্চাকে নিয়ে চলে যায়, দেখছেন?
কত শয়তান কোকিল, নিজে বাসা তৈরি করবে না, নিজে ডিমও ফুটাবে না, কাকদেরকে দিয়ে সবকিছু করাই নেবে। দেন যখন বাচ্চা হয়ে যাবে, কাক যখন তার বাচ্চাটা ফুটাই দিবে, তখন সে বাচ্চাকে নিয়ে চলে যাবে। বুঝেন কি অবস্থা। এই যে এটা কিন্তু ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। আলেকজান্ডার ফ্লেমিং কি করে পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? এটা খাতায় লিখেন, খাতায় লিখেন। কে অ্যান্টিবায়োটিক পেনিসিলিন অ্যান্টিবায়োটিক আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং। সবাই খাতায় লিখেন, এটা এটা অনেক ইম্পর্টেন্ট। আলেকজান্ডার ফ্লেমিং লেখা হলে বলবেন। জি ভাইয়া, লিখা হয়েছে। গ্রিন হাউস গ্যাস কোনগুলো? মাথায় রাখবেন, এর আগে কিন্তু এটা পড়াইছি না। গ্রিন হাউস গ্যাস কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড। পড়েনি এগুলো? এগুলো পরে কি হয়? তাপমাত্রা বেড়ে যায়। এরপরে কি হয়? সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, কারণ বরফ গলে যায়। মুখস্থ রাখবেন গ্রিন হাউস গ্যাসগুলোর নাম: কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড হচ্ছে গ্রিন হাউস গ্যাস। কার্বন মনোক্সাইডে কোনো ওই সংখ্যা হবে না, 2 বা 4 এরকম যে সংখ্যাটা গুলো ওগুলো হবে না। একটা অক্সিজেন কম থাকবে, হ্যাঁ হ্যাঁ। আর কার্বন ডাই অক্সাইড যেটা হচ্ছে সেটা CO2, কার্বন মনোক্সাইড হচ্ছে CO, আর CH4 হচ্ছে মিথেন, N2 হচ্ছে নাইট্রাস অক্সাইড। আচ্ছা ভাই, বুঝতে পারছি। জি ভাই, বুঝতে অনেক পারছি। সময় এগুলো নাও থাকতে পারে, বলতে পারে কার্বন ডাই অক্সাইড অপশনে থাকতে পারে, কার্বন মনোক্সাইড থাকতে পারে, মিথেন বলতে পারে, এরকম। এসব মানে মানে রাসায়নিক একটা নাম থাকতে পারে, জাস্ট ওগুলোর নাম দিতে পারে। বুঝতে পেরেছেন? এখানে নাম দেওয়া নাই ওভাবে, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড। জি ভাই, বুঝতে তাহলে পারছি। খাতায় লিখে নিতে পারেন, কারণ পরে নাম মনে থাকতে পারে আপনাদের। কারণ দেখা যাচ্ছে সিও দিল না, সিও না দিয়ে বললো যে কার্বন মনোক্সাইড, CH4 দিল না, বললো মিথেন, এরকমও করতে পারে। খাতায় লিখে নিন, পরে কিন্তু খেয়াল থাকবে না, মনে থাকবে না। ওই যেহেতু লেখা নাই, খাতায় লিখে নিন। গ্রিন হাউস গ্যাস লিখে একটা হাইপেন দেন। গ্রিন হাউস গ্যাসের কারণে কি হয়? বৈশ্বিক তাপমাত্রা বেড়ে যায়, বৈশ্বিক উষ্ণতা তৈরি হয়, যার ফলে কি হয়? বরফ গলে। বরফ গলে যাওয়ার কারণে কি হয়? সমুদ্রের পানির উচ্চতা বেড়ে যায়, আর সমুদ্রের পানির উচ্চতা বেড়ে গেলে কি হবে? একটা সময় নিম্ন অঞ্চল, যেসব দেশ নিম্ন অঞ্চল, সেগুলো কি হয়ে যাবে? ডুবে যাবে। ভাইয়া, দুবাইতে কি আসলেও বন্যা হচ্ছে অনেক? আর কোথায়? দুবাই, দুবাই। হ্যাঁ, তাই তো দেখলাম ফেসবুকে। আমি তো প্রথমে ভিডিও দেখে ভেবেছিলাম এটা মনে হয় বাংলাদেশ, পরে ভালো করে খেয়াল করে সম্পূর্ণটা দেখে বুঝতে পারলাম যে না, এটা হচ্ছে দুবাই। লেখা হয়েছে। জি ভাইয়া। ঠিক আছে, তাহলে আমরা নেক্সট চ্যাপ্টারে চলে যাই, শেষ এটা। ইন্টু নাইট্রাস অক্সাইড, এরপর আমরা জীব প্রযুক্তি, বায়োটেকনোলজি মনে হয় পড়াইছিলাম এর আগে, না? জীব প্রযুক্তি, আচ্ছা, ওটা কোথায় পড়াছিলাম? পদার্থ বিজ্ঞানে না সাধারণ বিজ্ঞানে পড়েছি? সাধারণ বিজ্ঞানে না, বায়োটেকনোলজি, জীব প্রযুক্তি, ওই যে ভেড়া, জি জি ভাইয়া, জলের সাধারণ ভেড়া, বিজ্ঞানে। ভাইয়া, হ্যাঁ সাধারণ বিজ্ঞানে 11 নম্বর চ্যাপ্টারে। ঢোল। হ্যাঁ, ওখানে পড়াছিলাম। আচ্ছা, দেখি এখানে নতুন কিছু থাকে কিনা। 1919 সালে
1919 সালে হাঙ্গেরীয় প্রকৌশলী কার্ল এরেকি প্রথম বায়োটেকনোলজি শব্দটি প্রবর্তন করেন। এখান থেকে পড়া বলতে এটাই। আর 1863 সালে গ্রেগর জোহার মেন্ডেল জেনেটিক সূত্রগুলো আবিষ্কার করেন। তার পরবর্তীতে 1953 সালে কি করে ওয়াটসন ও ক্রিক ডিএনএ ডাবল হেলিক্স মডেল আবিষ্কার করেন। এগুলো পড়ানো হয়েছে না, এগুলো সব পড়ানো হয়েছে, সাধারণ বিজ্ঞানে ছিল তাই না? জি ভাইয়া পড়ানো হয়েছে। জি ভাইয়া পড়ানো হয়েছে। জি ভাইয়া। এগুলো লাগবে না। এটা পড়বেন। ফরাসি বিজ্ঞানী জর্জ মোরেল প্রথম প্রমাণ করে দেখান যে সিম্বিডিয়াম নামক অর্কিড প্রজাতির একটি মেরিস্টেম থেকে 1 বছরে 40,000 চারা পাওয়া সম্ভব। হ্যাঁ, এগুলো সব বায়োটেকনোলজির কারণে। তো 1952 সালে মার্টিন নামক একজন বিজ্ঞানী দেখান যে মেরিস্টেম কালচার করার মাধ্যমে আমরা রোগমুক্ত ডালিয়ার আলু গাছ উদ্ভাবন করতে পারি। মালয়েশিয়ায় ওয়েল পাম এর বংশবৃদ্ধি টিস্যু কালচারের পদ্ধতিতে সম্পন্ন করা হয়। আর উড়োজাহাজ, রকেট প্রভৃতি ভারী ইঞ্জিন চালানোর জন্য কি ব্যবহার করা হয়? তিমি মাছের তেল ব্যবহার করে উড়োজাহাজ, রকেট এসবের ইঞ্জিন চালানোর জন্য। তো তিমি মাছ তো ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। তো তিমি মাছের পরিবর্তে, তিমি মাছের তেলের পরিবর্তে আমরা আরেকটা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে জোজোবা নামক গাছ থেকে নিষ্কাশিত তেল। আমরা বিকল্প হিসাবে তিমি মাছের বিকল্প হিসাবে এই তেলটা ব্যবহার করতে পারি রকেট, উড়োজাহাজের ইঞ্জিনের চালানোর জন্য। ক্লিয়ার সবাই? পড়া বলতে এগুলোই। এটা এখনই শেষ হয়ে যাবে। জি ভাইয়া। হ্যাঁ, এখনই শেষ হয়ে যাবে। কালকে তো নোটে তো মানুষের অন্ত্রে একটা ব্যাকটেরিয়া বাস করে যার নাম কি? এস্কেরিসিয়া কোলাই, যাকে আমরা সংক্ষেপে কি বলি? ইকোলাই। এটা কিন্তু সাধারণ বিজ্ঞানে পড়েছিলাম, মনে আছে? হ্যাঁ, জি ভাইয়া। ইকোলাই কথা। এটার জি পুরো ভাইয়া। নামটা হচ্ছে কি? এস্কেরিসিয়া কোলাই, ইস সংক্ষেপে ইকোলাই। ইকোলাই। ইকোলাই আরেক নাম ইকোলাই। হচ্ছে এস্কেরিসিয়া কোলাই। ইকোলাই। প্লাজমিড হচ্ছে ব্যাকটেরিয়া কোষের যে ক্রোমোজোম রয়েছে, সে ক্রোমোজোমের বাইরে ডিএনএ অণু, যেটা কি হতে পারে? বিভাজিত হতে পারে। লাইগেজ নামক এক ধরনের এনজাইম দিয়ে কি করতে পারি? আমরা ডিএনএ কে, প্লাজমিড ডিএনএ সকল কাটার প্রান্তে দুটো মাঝখানে স্থাপন প্লাজমিড করতে পারি। ডিএনএ। অর্থাৎ আমরা যে ডিএনএটাকে কাটি, সেই কাটা ডিএনএটাকে আমরা জোড়া লাগানোর কাজে আঠার মতো ব্যবহার করতে পারি লাইগেজকে। এই লাইগেজ হচ্ছে কি? এক ধরনের এনজাইম যেটা আঠার মতো কাজ করে ডিএনএ কে, দুইটা আলাদা কাটা ডিএনএ কে একসাথে জোড়া লাগানোর জন্য। ক্লোনিং তো পড়া হয়েছে। ক্লোনিং ক্লোনিং একটা পড়ানোর কিছু নাই। ক্লোনিং এর আগে পড়াই দিয়েছিলাম আপনাকে, একটু একটু মূল বিষয় নতুন হচ্ছে। জি ভাইয়া। জি ভাইয়া পড়ানো হচ্ছে। তো এখানে দেখুন ব্যাসিলাস থারিঙ্গেনসিস কি, এই ব্যাকটেরিয়া কি করে? জিন শস্যে, এই জিনটা কি? এই ব্যাকটেরিয়ার জিন শস্যে প্রবেশ করানোর মাধ্যমে কি হয়? জেনেটিক ভাবে শস্য সমূহগুলো পরিবর্তন হয়। অর্থাৎ প্রাকৃতিক ভাবে তাদের জিনটা যেমন থাকে, ওই জিনটাকে কি করা হয়? পরিবর্তন করা হয়। কোনটা দিয়ে? এই ব্যাকটেরিয়া দিয়ে। তো এর ফলে কি হয়? বিটি কর্ন, বিটি কটন এগুলো তৈরি হয়। যার এগুলোর ফলে কি হয়? ভালো হচ্ছে আর কি, তুলা হয়, অনেক অনেক তুলা পাওয়া যায়, অনেক শস্য পাওয়া যায়। এমনি ন্যাচারালি যা পাওয়া যেত, এই জিনটাকে পরিবর্তন করে তার থেকে আমরা বেশি পাবো। এটাই এখন এরকম এসব
এই যে দেখো টমেটো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, এগুলো কি? এইসব প্রতিরোধী ফসলের জাত উদ্ভাবন করা হয়েছে। এগুলো কি আমাদের ফসলের ক্ষতি করে, তাই না? তাহলে আমরা জেনেটিক জিনকে পরিবর্তন করার মাধ্যমে, উদ্ভিদের জিনকে পরিবর্তন করার মাধ্যমে আমরা এইসব ভাইরাস থেকে রক্ষা পাইছি, তাই না? তো যাতে এইসব ভাইরাস যাতে আক্রমণ করতে না পারে, যার কারণে আমরা জিনটাকে পরিবর্তন ঘটাই। রিং স্পট ভাইরাস প্রতিরোধে সক্ষম পেঁপে জাত উদ্ভাবন করা হয়েছে। লেট ব্লাইট ছত্রাক প্রতিরোধী জিন স্থানান্তরের মাধ্যমে লেট ব্লাইট প্রতিরোধী গোল আলুর জাত উদ্ভাবন করা হয়েছে। কারণ কি, এই লেট ব্লাইট ছত্রাকের আক্রমণের কারণে কি হতো? গোল আলু নষ্ট হয়ে যেত। ওকে, এক ধরনের ব্যাকটেরিয়া আগাছা নাশক এটা করে নেবেন এখান থেকে। ধানে ভিটামিন এ তথা বিটা ক্যারোটিন জিন স্থানান্তর করা হয়েছে। এই ধানের চাল থেকে প্রস্তুতকৃত ভাত আলাদা করে আর ভিটামিন এ খেতে হবে না। তার মানে কি, আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাদ্য উদ্ভাবন করেছি জিনকে স্থানান্তর করার মাধ্যমে। ভিটামিন এ দিয়ে স্থানান্তর করার মাধ্যমে। ভিটামিন এর আরেক নাম কি? বিটা ক্যারোটিন। এটা মাথায় রাখবেন। বিটা তাহলে ক্যারোটিন। আমরা এই ধানটা যদি খাই তাহলে আলাদা করে ভিটামিন এ খাওয়া লাগবে না, আমাদের ভিটামিন এ চাহিদা মেটাই দিবে। গবাদি পশু গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করার জন্য কোন জিন ঢুকানো হয়েছে? প্রোটিন সি, তাই না? এই জিনকে আমরা স্থানান্তর করার মাধ্যমে বা ঢুকানোর মাধ্যমে আমরা কি করতে পারি? গবাদি পশুর গরুর দুধে আমিষের পরিমাণ বৃদ্ধি করতে পারবো। ন্যাচারালি এমনি যতখানি আমিষ থাকে গরুর দুধে